শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম জানাই। আমি ইমাম স্যার, রামপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ফিজিক্সের অনলাইন ক্লাস। আমি আজকে চতুর্থ অধ্যায় নিয়ে মোটামুটি দুই একটা সমস্যা নিয়ে আলোচনা করব, গাণিতিক। এর আগে আমরা পড়ন্ত বস্তুর সূত্রগুলো খুব দরকারি, আমরা এই সূত্রগুলো একটু আলোচনা এবং ব্যাখ্যা করে জানব আসলে পড়ন্ত বস্তুর সূত্রগুলো কী ধরনের। বিজ্ঞানী গ্যালিলিও তিনি পড়ন্ত বস্তু নিয়ে গবেষণা করে তিনটা সূত্র তিনি প্রণয়ন করেছেন, এবং এই সূত্রগুলোর মধ্যে প্রথম যে সূত্রটি সেটা ছিল যে একই উচ্চতা থেকে এবং বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে, অর্থাৎ সমান দূরত্ব অতিক্রম করে। আমরা আবার জানব, বিনা বাধা এবং একই উচ্চতা থেকে সকল বস্তু যখন নিচের দিকে পড়ে তখন সমান সময়ে সমান পথ অতিক্রম করে। যেমন আমরা যদি তিনটা বস্তু এবং এই তিনটা বস্তুর মধ্যে একটি বস্তুর ভর হচ্ছে m1, আরেকটা বস্তুর ভর হচ্ছে m2, আরেকটা বস্তুর ভর হচ্ছে m3, এরকম তিনটা বস্তু যদি একই উচ্চতা থেকে এরা নিচের দিকে যখন পড়ে তখন এরা সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। অর্থাৎ এটা যদি h1 দূরত্ব অতিক্রম করে, এটাও h1 দূরত্ব অতিক্রম করবে, এটাও h1 দূরত্ব অতিক্রম করবে। এ থেকে আমরা কি শিখলাম? যে বিনা বাধা, এখানে শর্ত কি, বিনা বাধায় এবং একই উচ্চতা থেকে পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। যদি আমরা m1 একটা বস্তু ধরি এবং m2 আরেকটা বস্তু ধরি, m3 আরেকটা বস্তু ধরি, এই তিনটা বস্তু যদি বিনা বাধা অর্থাৎ বাতাসে কোনো বাধা না থাকে, যেমন আমরা একটা বেলুন, এর ভিতরে সাধারণত আমরা হিলিয়াম গ্যাস থাকে, এটা বাতাসের একটা বাধা হয়, যার কারণে সে নিচের দিকে নামিয়ে উপর দিকে চলে যেতে চায়, এখানে বাধা হচ্ছে, বাতাসের বাধা। এরকম বাতাসে যদি বাধা না থাকে বা কোনো ঘর্ষণ না থাকে, তাহলে একই উচ্চতা থেকে সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। যেমন m1 বস্তুটি যখন নিচের দিকে পড়বে, m2 বস্তুটি নিচের দিকে পড়বে, m3 বস্তুটি নিচের দিকে পড়বে, তখন সবাই সমান দূরত্ব অর্থাৎ সবাই h1 দূরত্ব অতিক্রম করে নিচের দিকে পড়বে। এই ছিল ওনার প্রথম সূত্র। আর ওনার দ্বিতীয় সূত্রটি ছিল যে একই উচ্চতা থেকে বিনা বাধা যখন কোনো বস্তু নিচের দিকে পড়ে তখন সে একটা নির্দিষ্ট সময় পরে যে বেগ প্রাপ্ত হয় তা ওই সময়ের সমানুপাতিক। আমি আবার বলছি, কোনো একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ে তখন যে কোনো একটা নির্দিষ্ট সময়ে যে বেগ প্রাপ্ত হয় তা ওই সময়ের সমানুপাতিক। আমরা যদি ব্যাপারটা এরকমভাবে দেখি যে মনে করে একটা বস্তু এখানে এই অবস্থানে সে আছে, এখান থেকে সে নিচের দিকে পড়তেছে। এখন এই পড়তে গিয়া মনে করো যে t1 সময়ে সে b1 বেগ প্রাপ্ত হলো, তাইলে সে যদি t2 সময়, এটা আমরা ধরে নিলাম t2 সময়ে সে b2 বেগ প্রাপ্ত হলো, আবার t3 সময়ে, এখানে যদি t3 সময় হয় তাহলে এই t3 সময়ে সে b3 বেগ প্রাপ্ত হয়। তাহলে বিজ্ঞানী গ্যালিলিও বলেছেন বি প্রপোর্শনাল টি, অর্থাৎ ব্যাগটা ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ সময় যত বেশি হবে ব্যাগও তত বেশি হবে। আর এই জন্য এখানে আমরা দেখতেছি এই বস্তুটা এম্বর মিষ্টি বস্তু এই অবস্থান থেকে যখন নিচের দিকে পড়ে তখন সে t1 সময়ে b1 ব্যাগ প্রাপ্ত হয়, অর্থাৎ t1 সময়ে সে b1 ব্যাগ প্রাপ্ত হয়। সুতরাং 1 সেকেন্ডে তার ব্যাগটা হচ্ছে v1/t1। অনুরূপভাবে t2 সময়ে যদি b2 ব্যাগ প্রাপ্ত হয়, সুতরাং 1 সেকেন্ডে বা একক সময়ে v2/t2 হবে। অনুরূপভাবে যদি t3 সময়ে v3 ব্যাগ প্রাপ্ত হয়, সুতরাং 1 সেকেন্ডে হবে v3/t3। এখন ওনার কথা হলো বি প্রপোর্শনাল টি, অর্থাৎ ব্যাগটা হবে সময়ের সমানুপাতিক, সময় যত বেড়ে চলবে ব্যাগও তত বেড়ে চলবে, অর্থাৎ b/t হবে ধ্রুব সংখ্যা। আর সেই জন্যে আমরা লিখতে পারি v1/t1 ইকুয়াল টু v2/t2 ইকুয়াল টু v3/t3 ইকুয়াল টু ধ্রুবক। শিক্ষার্থী বন্ধুরা দেখো,
B1/T1, B2/T2, B3/T3 এরা পরস্পরের সমান এবং তাদের যে মানটা আসবে এটা একটা ধ্রুব সংখ্যা আসবে। এখন যদি একটা অঙ্কের আলোকে আমরা চিন্তা করি, হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তখন তোমাকে যদি বলা হয় একটি বস্তু T1 সময়ে তার বেগ হলো 5 মিটার পার সেকেন্ড, একটি বস্তুর বেগ, আমরা যদি অঙ্কের আলোকে চিন্তা করি, একটি বস্তু, একটি পড়ন্ত বস্তু, হ্যাঁ একটি পড়ন্ত বস্তু, হ্যাঁ 3 সেকেন্ডে বেগ 5 মিটার পার সেকেন্ড হলে 6 সেকেন্ডে তার বেগ কত? 6 সেকেন্ডে তার বেগ কত? তাইলে শিক্ষার্থী বন্ধু দেখো, এখানে সময় T1 ইকুয়াল টু কত সেকেন্ড আছে? 3 সেকেন্ড। সময় T2 ইকুয়াল টু কত সেকেন্ড আছে? 6 সেকেন্ড। আর বেগ V1 ইকুয়াল টু কত আছে? 5 মিটার পার সেকেন্ড। বেগ V2 ইকুয়াল টু হোয়াট? এখন যেহেতু T1 এর মান আছে, T2 এর মান আছে, V1 এর মান আছে, V2 এর মান আমরা জানি না, আর এই জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করব। কোন সূত্রটি? আমরা জানি V1/T1 ইকুয়াল টু V2/T2, অর্থাৎ আমরা লিখে নেব যে আমরা জানি V1/T1 ইকুয়াল টু V2/T2। তাহলে এখানে দেখো V1 এর মানটা আছে আমাদের 5 আর T1 এর মানটা আছে আমাদের 3। অনুরূপভাবে V2 এর মান তো আমাদের নাই, কিন্তু T2 এর মান আছে কত? 6 সেকেন্ড, তাই না? এবার আমি যদি বজ্রগুণন করি তাহলে কি আসছে? 3V2 ইকুয়াল টু 5 আর 5 কত? 30। তাহলে অর V2 ইকুয়াল টু কি আসতেছে? 30 ডিভাইডেড বাই 3 সমান 10 মিটার পার সেকেন্ড। তাহলে 3 সেকেন্ডের বেগ যত থাকে, 6 সেকেন্ডে তার বেগ কত হলো? 10 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে শিক্ষার্থীবৃন্দরা বুঝতে পারছো এই সূত্র দিয়ে আমরা কীভাবে অঙ্ক কষতে হবে। এবার আমরা যদি তৃতীয় সূত্রের দিকে তাকাই, উনি কি বলেছেন? উনি বলছেন যে একটা পড়ন্ত বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ে বস্তুটা, তখন যেই কোনো সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। আবার বলছি তৃতীয় সূত্রটি, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একটা বস্তু একটা নির্দিষ্ট সময় পরে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে যদি তৃতীয় সূত্রে যদি আমরা এরম বলিব না, সূত্র ছিল H প্রপোর্শনাল T স্কয়ার। H প্রপোর্শনাল কী ছিল? T স্কয়ার। আবার বলতেছি শিক্ষার্থী বন্ধুরা, আমাদের তৃতীয় সূত্রের গাণিতিক ইয়া ছিল কি? H প্রপোর্শনাল T স্কয়ার ছিল, তাই না? এখন আমরা যদি এরকম দেখি যে একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়ে, তখন যদি T1 সময়, ধরে নাও এটা T1 সময়, এই T1 সময় সে যদি H1 দূরত্ব অতিক্রম করে, আবার T2 সময়, এটা ধরো T2 সময়, এই জায়গাতে সে H2 দূরত্ব অতিক্রম করে, তাহলে আবার যদি সে T3 সময়ে H3 দূরত্ব অতিক্রম করে, তাহলে দেখা যাবে ওই যে সূত্র অনুসারে গ্যালিলিওর যে সূত্র H = T স্কয়ার, সুতরাং আমরা লিখতে পারি H1/T1 স্কয়ার ইকুয়াল টু H2/T2 স্কয়ার ইকুয়াল টু H3/T3 স্কয়ার ইকুয়াল টু কি? ধ্রুবক। ইকুয়াল টু হচ্ছে কি? ধ্রুবক। আবার বলতেছি H1/T1 স্কয়ার ইকুয়াল টু H2/T2 স্কয়ার ইকুয়াল টু H3/T3 স্কয়ার ইকুয়াল টু কি? ধ্রুবক। আসলে এটা কীভাবে আসলো? ওই যে T1 সময়ে সে কি H1 দূরত্ব অতিক্রম করে, সুতরাং 1 সেকেন্ডে H1/T1, আবার T2 সময়ে H2 দূরত্ব অতিক্রম, সুতরাং 1 সেকেন্ড হবে H2/T2, এভাবে আর কি। আবার এভাবে T3 সময়ে হইল T3 H3, সুতরাং 1 সেকেন্ডে হবে H3/T3।
তাহলে ওনার সূত্র কিন্তু এরা, ওনার সূত্র হলো h1/t1²। তার মানে এর কী করতে হইব, বর্গ করতে হইব, এরা বর্গ করতে হবে, এর বর্গ করতে হবে। এই জন্য লিখছি অতএব এই তাহলে h1/t1² ইকুয়াল টু h2/t2² ইকুয়াল টু h3/t3² ইকুয়াল টু কি ধ্রুবক। এবার আমরা একটা অঙ্ক যদি করি, মনে করো যে শিক্ষার্থী বন্ধুরা একটি বস্তু 3 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড 5 মিটার দূরত্ব অতিক্রম করে। মনে কর তোমাকে একটা প্রশ্ন দেওয়া হলো, একটি বস্তু, তোমাকে বলা হলো একটি বস্তু একটি বস্তু 5 সেকেন্ড, ধরো 5 সেকেন্ডে 10 মিটার পথ অতিক্রম করে। এটা পড়ন্ত বস্তুর বেলায়। শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটি হচ্ছে আমাদের পড়ন্ত বস্তুর বেলায়। তাহলে 5 সেকেন্ডে 10 মিটার পথ অতিক্রম করে, তবে 10 সেকেন্ডে সে কতটুকু পথ অতিক্রম করবে। এখানে দেখো দেওয়া আছে, শিক্ষার্থী বন্ধুরা এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে সময় t1 ইকুয়াল টু 5 সেকেন্ড, আবার সময় t2 ইকুয়াল টু 10 সেকেন্ড, আর দূরত্ব h1 ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 10 মিটার। আর আমাকে দূরত্ব h2 ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে হবে। তাহলে আমি সূত্র কোনটা লিখব, আমরা জানি কি h1/t1²। h1/t1² ইকুয়াল টু h2/t2²। এই সূত্রটা আমরা জানি। এখন এই সূত্র প্রয়োগ করে আমাদের কি করতে হবে, কাজটা করতে হবে। দেখো এখানে h1 এর মান কত লেখা আছে, 10 মিটার, তাই না? t1 এর মান লেখা আছে 5 সেকেন্ড, তাহলে 5² ইকুয়াল টু h2 যেটার মান আমাকে বের করতে হবে, আর t2 মান আছে আমার 10 সেকেন্ড, তাহলে 10²। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখছি যে হিসাব করে কি পাওয়া যাইতেছে, উপরে আসতেছে আমাদের 10, নিচে আসতেছে 25 ইকুয়াল টু উপরে h2, যেহেতু এটার মান আমাকে বের করতে হবে, আর 10 দশমিক কত 100। এখন যদি তোমরা সমাধান করো তাহলে কি আসতেছে, কীভাবে করবা, বজ্রগণন করতে হবে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? 25h2 ইকুয়াল টু 1000। সুতরাং h2 ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমাদের 25 কোথায়, নিচে। এখন যদি ভাগ করো অর্থাৎ 40 আসতেছে, তাই না? 40 মিটার। অতএব 5 সেকেন্ডে যতটুকু গেলে 10 সেকেন্ডে সে 40 মিটার পথ অতিক্রম করবে নিচের দিকে, তাই না? এইগুলো আমাদের পড়ন্ত বস্তু সম্পর্কে আমরা মোটামুটি সূত্রগুলো জানি। এখন এই পড়ন্ত বস্তু সম্পর্কে ওনার যে সমীকরণগুলো, এই সমীকরণগুলো আমরা জানব। যেমন ওনার কথা ছিল পড়ন্ত বস্তুর বেলায় 1 নম্বর সমীকরণটা ছিল যে v ইকুয়াল টু u প্লাস জিটি। যখন বস্তুটা এভাবে নিচের দিকে পড়ে, আর নিচের দিকে যখন পড়ে তখন জির মান হবে আমাদের প্লাস, কিন্তু 2 নম্বর যখন, তখন হবে h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এ হলো 2 নম্বর সূত্র। অনুরূপভাবে 3 নম্বর আরেকটা সূত্র আছে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি এইচ। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, এখানে প্রত্যেকটা চিহ্ন প্লাস, কেননা বস্তুটা নিচের দিকে পড়তেছে, উপর থেকে নিচের দিকে পড়তেছে। কিন্তু যদি বস্তুটা আমরা উপর দিকে নিক্ষেপ করি তখন কিন্তু আমাদের হবে জির মানটা কি, মাইনাস জি। আর সে কারণে এই সমস্ত চিহ্নগুলো
পরিবর্তন হয়ে 1 নম্বর সূত্রটি দাঁড়াবে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, আর 2 নম্বর সূত্রটি দাঁড়াবে এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, অ্যান্ড থার্ড নাম্বার ল ইজ ইকুয়েশন ইজ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস জি এইচ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি পেলাম যে পরন্ত বস্তুর বেলা যে সমীকরণগুলো আমাদের দাঁড়ালো, 1 নম্বর হলো ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, 2 নম্বর হলো এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এবং থার্ড নম্বর ইকুয়েশন ইজ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস জি এইচ। এটা হলো পরন্ত বস্তুর বেলায়। কিন্তু ওই বস্তুর যে উপর দিকে আমি নিক্ষেপ করি তখন আমার এই সমীকরণগুলো চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। সেখানে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, 3 ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস জি এইচ। এই সূত্রের আলোকে আমাদের পরীক্ষা অঙ্ক আসে। তোমরা ইচ্ছা করলে এগুলো ভালো করে যদি দেখো তাহলে পরীক্ষা অঙ্ক দিতে তোমাদের, তবে উল্লেখ্য খেয়াল করবা উপর দিকের বেলায় জির মানটা হবে মাইনাস, নিচের দিকে পড়ার বেলা হবে প্লাস, এই জন্য চিহ্নগুলো এখানে প্লাস এবং মাইনাস হয়েছে, তাই না? যদি বলা হয় 200 গ্রাম ভরের একটি বস্তুকে 49 মিটার পার সেকেন্ড ব্যাগ খাড়া উপর দিকে নিক্ষেপ করলো, 200 গ্রাম ভরের একটি বস্তুকে, একটা প্রশ্ন, 200 গ্রাম ভরের একটি বস্তুকে 49 মিটার পার সেকেন্ড ব্যাগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। উপরের দিকে কি করা হলো? নিক্ষেপ করা হলো। এখন যদি তোমাকে বলা হয় সর্বোচ্চ উচ্চতা উঠতে বস্তুটির সর্বোচ্চ উচ্চতা ওঠার সময়, বস্তুটির সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় নির্ণয় করো। বস্তুটির সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় নির্ণয় করো। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো, তুমি যে প্রশ্নটা তোমাকে দেওয়া হয়েছে এখানে সেই প্রশ্নের যে তথ্যগুলো আছে, ডেটাগুলো দেওয়া আছে। এখানে 200 গ্রাম বস্তুটা ভর কত দেওয়া আছে? 200 গ্রাম দেওয়া আছে, আর তার নিক্ষেপণ বেগ দেওয়া আছে 49 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমি কার মান পাইতেছি? এম এর মান পেয়ে যাচ্ছি, এখানে নিক্ষেপণ বেগ ইউর মানটা আমরা পেয়ে যাচ্ছি, তাই না? আচ্ছা, আর দেখো উপর দিকে যখন নিক্ষেপ করা হয় তখন সর্বোচ্চ উচ্চতায় বেগ কী হয়? 0 হয়। এই জিনিসগুলো, আর অভিকর্ষ ত্বরণ জির মান আমরা সবাই জানি 9.8 মিটার পার সেকেন্ড। তাইলে যে ডেটাগুলো আমার দেওয়া আছে আমি লিখব সুন্দরভাবে, দেওয়া আছে। কী কী দেওয়া আছে? বস্তুটির ভর এম ইকুয়াল টু কত? 200 গ্রাম, যেটাকে আমি কেজিতে যদি নেই তাহলে 1000 দিয়ে কী হবে? ভাগ হবে, ঠিক না? তাহলে অর্থাৎ 0.2 কি কেজি কত আসতেছে? 0.2 কেজি আসতেছে, তাই না? 0. কত আসতেছে? 2 কেজি আসতেছে, যেটা আমাদের দরকার হবে না হয়তো এখানে। আর কি দেওয়া আছে দেখো, যে নিক্ষেপণ বেগ সেটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এটা আদি বেগের মতো। নিক্ষেপণ বেগ আদি বেগ এটা একই কথা। সেখানে 49 মিটার পার সেকেন্ড। আর সর্বোচ্চ উচ্চতায় যে কোনো বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠে গেলে তার বেগ আর বাড়ে না, এবং সেটা কি হয়ে যায়? সর্বোচ্চ উচ্চতায় বেগ ভি ইকুয়াল টু কী হয়? 0 মিটার পার সেকেন্ড। যেহেতু এরপর আর ব্যাগ থাকে না বিধেয় তো সে উপরে ওঠে না, সুতরাং সর্বোচ্চ উচ্চতা ব্যাগ ভি ইকুয়াল টু কী হবে? জি হবে। এবার আসো অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? আচ্ছা, আর এই যে বলছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়টা কত, তাহলে সময় টি ইকুয়াল টু হট, তার মানে সময় আমাকে বের করতে হবে টির মানটা। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমার যেহেতু এখানে ভরের মান কাজে আসবে না, আমার এখানে ইউর মানটা, ভি এর মানটা, জি এর মানটা, টি এর মানটা,
এখন আমি বার করব টি এর মান। তাহলে আমার আছে কার কার মান, ইউর মান, ভি এর মান, জির মান, তার সাথে বের করবো টির মান। এই ডেটার সাহায্যে আমি কোন সূত্রটা লিখলে, আবার বলছি, কোন সূত্রটা লিখলে আমি এই টির মানটা পেতে পারি, কোন সমীকরণটা লিখলে পড়ন্ত বস্তুর আর কি। তাহলে সেখানে বা নিক্ষিপ্ত বস্তু যেটা আমরা বলি, সেখানে আমরা সূত্র ব্যবহার করতে পারি। তাহলে আমরা জানি, বলো তোমরা শিক্ষার্থী বন্ধুরা কোনটা আসতে পারে? নিশ্চয় তোমরা বলবে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। আর যেহেতু আমি টির মান বের করব, তাহলে আমি মাইনাস জিটি নিয়ে আসলে কী হবে, জিটি হয়ে যাবে, তাই না? আচ্ছা, আর এটা হবে ইউ মাইনাস বি। আর টি ইকুয়াল টু, যেহেতু আমি টির মান বের করব, তাহলে জিটা কোথায় যাবে, নিচে, উপরে হবে ইউ মাইনাস বি। এবার আমরা মানগুলো বসাই দিই। মানগুলো যদি বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি? এবার আমরা যদি এগুলোর মান বসাই দিই তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ইউর মানটা হচ্ছে আমাদের কত, 49, বির মান হচ্ছে 0, আর জির মান হচ্ছে 9.8। এখন যদি তুমি ভাগ করো 49 ডিভাইডেড বাই 9.8 ইকুয়াল টু 5, তাহলে যদি টির মান, তাহলে 5 সেকেন্ড। হ্যাঁ, তাহলে সর্বোচ্চ উচ্চতা উঠতে সে সময় নেবে কত সেকেন্ড? 5 সেকেন্ড। অর্থাৎ এই যে বস্তুটা আমি উপর দিকে নিক্ষেপ করলাম, সেটা উপর দিকে উঠতে মোট সময় নেবে কত সেকেন্ড? 5 সেকেন্ড। এবার শিক্ষার্থী বন্ধুরা, মোটামুটি পড়ন্ত বস্তুর বেলায় বা নিক্ষিপ্ত বস্তুর বেলায় আমরা যে সমীকরণগুলো ব্যবহার করি, এবং এই সমীকরণ ব্যবহারের মাধ্যমে কি সুন্দরভাবে আমরা টির মানটা বের করে ফেলেছি। তাহলে আমাদেরকে অবশ্যই পড়ন্ত বস্তুর এই সমীকরণগুলো খুব গুরুত্বপূর্ণভাবে আমরা দেখতে হবে এবং মুখস্থ করতে হবে, যাতে আমরা অঙ্ক করতে আমাদের সুবিধা হয়। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আলোকে এরকম আরও অন্যান্য অঙ্ক করতে পারি। যেমন এখানে তোমাকে বলা হয়েছে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে। তাহলে গতিশক্তি কোনটা আগে, বিভব শক্তি কোনটা, আমরা সেটা আগে জানতে হবে। আসলে কোনো একটা বস্তু অবস্থান যখন চেঞ্জ করা হয়, কি অবস্থান, তখন সে নতুন অবস্থায় যখন আসে তখন সে কাজ করার একটা সামর্থ্য লাভ করে, একে আমরা বলি কি, বিভব শক্তি। আবার একটা গতিশীল বস্তু যখন তার গতির জন্য কাজ করার সামর্থ্য লাভ করে, তখন সেকে আমরা বলি গতিশক্তি। এখানে বিভব শক্তির বেলায় একটা সমীকরণ আছে, সেই সমীকরণটি হচ্ছে, বিভব শক্তির সমীকরণ হচ্ছে ইপি ইকুয়াল টু কি, এম জি এইচ। আর গতিশক্তির বেলায় আমরা সমীকরণ দুইটা সবাই মুখস্থ করে নেব। ইকে ইকুয়াল টু হাফ এম কি, ভি স্কোয়ার। বর্তমানে ইপিকে আবার কি বলা হয়, সেটাকে বলা হয় ভি, অর্থাৎ ভি দ্বারা প্রকাশ করা হয় ইপিকে। আর এখানে ইকে আবার টি দ্বারাও প্রকাশ করা হয়, কি দ্বারা, টি দ্বারা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বিভব শক্তিকে আমরা ভি দ্বারা প্রকাশ করতে পারি, আর গতিশক্তিকে আমরা টি দ্বারা প্রকাশ করতে পারি। এখন যেহেতু এখানে আমাকে বলা হয়েছে বস্তুটির কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে। এখন যদি আমি এভাবে একটা চিত্র আঁকি, এখানে যদি আমরা দেখি, মনে করো যে এই জায়গা এ বিন্দু, বি বিন্দু বা সি বিন্দু। এখন আমি যদি মনে করি যে এইচ উচ্চতায় বা এক্স উচ্চতায়, যদি এটা ধরি যে এক্স উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির কী হবে, সমান হবে। এখন এই এক্স উচ্চতায় আমার বিভব শক্তি, এক্স উচ্চতায় বিভব শক্তি, হ্যাঁ, ইকুয়াল টু কি, এম জি এক্স হবে, তাই না? এক্স উচ্চতা কী হবে, এম জি এক্স হবে। আর যদি পুরোটা আমি এইচ ধরি, এইচ, তাইলে আমার এই জায়গার মান হবে কি, এইচ মাইনাস এক্স। সুতরাং বি বিন্দুতে ভি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ইউ স্কোয়ার, হ্যাঁ, মাইনাস টোয়াইজ জি প্লাস টোয়াইজ জি এইচ, যেহেতু নিচের দিকে যখন পড়ে এটা হলো গতিশক্তি। এক্ষেত্রে বি স্কোয়ার ইকুয়াল কি হয়, ইউ স্কোয়ার প্লাস টোয়াইজ জি এইচ। এখানে এইচ মানে কি, এইচ মাইনাস এক্স। এখানে দেখো ইউর মান তো জিরো পড়ন্ত বস্তুর বেলায়, প্লাস টোয়াইজ জি ইন্টু কি, এইচ মাইনাস এক্স। এখন দেখো তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়ায়, টোয়াইজ জি ইন্টু এইচ মাইনাস এক্স। আমরা এতটুকু পাইলাম, তাই না, বি স্কোয়ারের মান। সুতরাং এই বি বিন্দুতে গতিশক্তি,
সুতরাং বি বিন্দুতে গতি শক্তি, হ্যাঁ, যেটাকে টি বলা হয়, টি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখন দেখো হাফ এম আর ভি স্কোয়ার মান আমরা কী পেয়েছি, টোয়াইস জি ইন্টু এইচ মাইনাস কি এক্স। এখন টু টু যদি আমরা কেটে দেই তাহলে এম জি ইন্টু এইচ মাইনাস এক্স। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু বলা হয়েছে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে, তাইলে যেহেতু বিভব শক্তি আর গতিশক্তি কি সমান, সুতরাং আমরা কি লিখতে পারি, শর্ত মতে টি ইকুয়াল টু ভি, যেহেতু বিভব শক্তি আর গতিশক্তি কি সমান, তাহলে টির মান গতিশক্তি যেটা সেখানে আমরা কি পেয়েছিলাম, এম জি ইন্টু কি এইচ মাইনাস এক্স, আর এখানে পাইছি এম জি এক্স। এখন দেখো এম দোনো দিকে আছে, এটা বাদ যায়, সুতরাং জিও বাদ চলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে এইচ মাইনাস এক্স ইকুয়াল টু কি এক্স, और एक्स प्लस एक्स इक्वल टू কি হচ্ছে এইচ, और 2x ইকুয়াল টু এইচ, সুতরাং x ইকুয়াল টু এইচ বাই 2, অর্থাৎ আমাদের উচ্চতা যত থাকবে তার কি অর্ধেক, শিক্ষার্থী বন্ধুরা, আমরা এভাবে যদি অঙ্কগুলো খেয়াল করি তাহলে সুন্দরভাবে অঙ্কটা আমরা করতে পারবো। তোমরা পরবর্তী ক্লাসে অঙ্কটা নিয়ে আমরা আবারও একটু ভালো করে যদি ফলো করি, ইনশাল্লাহ আমরা এটা পারবো। তোমরা বাড়িতে অঙ্কগুলো নিয়ে একটু আলোচনা করবে, দেখবে ইনশাল্লাহ তোমরা ভালো করবে আশা করি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বিভব শক্তি এবং গতিশক্তি জিনিসগুলো আমাদের আরও ভালো করে দেখতে হবে। সেখানে বিভব শক্তি যে সমীকরণ আমরা জেনেছি সেটা জেনেছি কি mgh, বিভব শক্তি ইকুয়াল টু কি mgh, আর গতিশক্তি জেনেছি আমরা কি গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এই দুটার সমীকরণ তোমরা শিওর রাখবে, তাহলে ইনশাল্লাহ আশা করি তোমরা ভালো করবে। শিক্ষার্থী বন্ধুরা, এই দুইটা জিনিস আমাদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণভাবেই দেখে নিতে হবে। এছাড়া এই সপ্তাহের মধ্যে আমাদের আরও কতগুলো জিনিস আছে, যেমন আমরা যদি কর্মদক্ষতা সেখানে পড়েছি, দক্ষতা কিন্তু বলে কাজ ক্ষমতা শক্তির মধ্যে আমরা ক্ষমতা কারক হয়, তারপরে কর্মদক্ষতাকে এগুলো আমরা পড়েছি। তোমরা বাড়িতে ভালো করে রিভাইজ দেবে, আশা করি তোমরা ভালো করে রিভাইজ দিলে তোমরা এই বিষয়টা নিয়ে ভালোভাবে পরীক্ষা আনসার করতে পারবে। আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ হোসেন, ধন্যবাদ।